আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি তিনি ইন্টারভিউ দেন না বাংলাদেশের গণমাধ্যমে। আপনি দেখবেন খুব বেশি আসে না, বিশেষ বক্তব্য লাইভ সম্প্রচার হয়, রাইট? আমার মনে হয় তিনি ক্ষমতায় বসার পরে হাতে গোনা বাংলাদেশের 3 থেকে 4 জন, আমি জানি না সংখ্যাটা সঠিক কিনা, বাট আমার ধারণা এটা বেরি, যাদেরকে তিনি পার্সোনাল ইন্টারভিউ দিয়েছেন। বাট বিদেশি গণমাধ্যমগুলোতে তিনি কিন্তু সচরাচর অ্যাক্টিভ। বিদেশি যে কোনো গণমাধ্যম আসলে তিনি সাক্ষাৎকার দেন। আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন, নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে। আবার যে জনগণ, আমি বরাবরই বলি জনগণ কোনো শব্দ নাই। আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ, এনসিপির জনগণ, জামাতি জনগণ, ভারতী সাপোর্টার জনগণ, পাকিস্তানি সাপোর্টার জনগণ, জনগণ বিভক্ত। কিন্তু বারবার বলা যায় জনগণ এটা চায়। আওয়ামী লীগও বলতো, এখন বিএনপি বলছে, আবার ইউনূস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায়। ভাই কোনটা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে, যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে, নির্বাচন এখনই দেওয়া উচিত, আন্তর্জাতিক বিনিয়োগ আসতেছে না, নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই, আইনি সুশাসন নেই, নানান বক্তব্য দিয়ে সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মনে করেন কি বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে, এখনো মানে আনটিল রাইট নাও যখন তিনি বক্তব্য দিচ্ছেন যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান, মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্যে যে কথাগুলো লেখছেন আমরা এখানে দেখি। প্রশ্ন ছিল যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা সরকারের। তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে, সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। আর এখানে বেশ কিছু বক্তব্য, আমি যদি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই। হ্যাঁ, তিনি বলছেন দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, যে জনগণ কি ধৈর্য হারাচ্ছে। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যেতে দাও, জনগণ বলছে না, এটা কয়েকজন রাজনীতিবিদরা বলছেন, এটা ওনার বক্তব্য। আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি, এদিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোন সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো। তো এই বক্তব্যগুলার যদি আপনি মিনিং খোঁজেন, অনেক বড় আকারে তফসির করা যাবে। অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু, তারপর জাতিসংঘ ইস্যু, বাংলাদেশ মিয়ানমার ইস্যু, আর বেশ কিছু বক্তব্য এসেছে। তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার, আর এই যাবৎকালের সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান। নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরে, আর বড় হলে জুনে, একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন। আর এই প্রশ্নের জবাবে আরেকটা, এটা নিয়ে আমি একটা ভিডিও করতে হবে, ওইটা করলে ভিডিওটার আকার বড় হয়ে যাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাচ্ছে না, অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে এই যে জনগণ, এগুলো বিএনপি পন্থী জনগণ, সুতরাং এরা নির্বাচন চাইবে। এখন এই বক্তব্য দেওয়ার পরে আমি জানি না আজকের দিনে বিএনপি আবার এটা নিয়ে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে, তবে সময় বলে দেবে। দেখা যাক নির্বাচন কবে হয়। তবে বড় জোর আগামী বছর জুন, না এর আগে আর নাও হইতে পারে, বা পরে তো যাবেই না, আসিফ নজরুল ইসলাম বলে দিচ্ছেন। এখন বিএনপি কত ধৈর্য ধরতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কখন তিনি নির্বাচনটা ঘোষণা করেন। আর বিএনপি বলতেছে রাজপথে নামবে, জনগণ মাঠে নামবে। তো দেখি আমরা কোন দিকে যায় বাংলাদেশের পরিস্থিতি। ডক্টর আসিফ নজরুল ইসলাম, আপনি যদি আজকের দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে, তিনি এই মুহূর্তে সবারই চক্ষুশূল। যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ভিলেন, বিভিন্ন পোস্ট, বিভিন্ন নেতাকর্মীদের স্টেটাস এটাকেই প্রমাণ করে। অপরদিকে বিএনপির কাছেও তিনি কিন্তু একজন বড় ধরনের খলনায়কে পরিণত হয়েছেন। অনলাইন ইনফ্লুয়েন্সার বা কিংদের কাছে তিনি একটা খলনায়ক, জামাতের কাছেও তিনি কিন্তু খলনায়ক। দিন শেষে আসিফ নজরুল ইসলাম তিনি কার? আমরা কথা বলছি হঠাৎ করে গতকালকে থেকে ডক্টর আসিফ নজরুল ইসলামের বাসভবনে যে নজিরবিহীন নিরাপত্তা,
আপনার দেওয়া হচ্ছে আসলে ঘটনা কি। ঘটনার শুরুটা হয়েছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে। আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন। এখন সরকারি বাসভবনের বাগানে এই যে ড্রোনটা পাওয়া গেছে এটা কিন্তু হালকা ভাবে নিচ্ছে না আমাদের সরকার, কজ আসিফ নজরুল ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ একটা পদ এবং মন্ত্রণালয় সামলাচ্ছেন। এই ড্রোনের মাধ্যমে সেখানে বোমা বিস্ফোরণও করা যেতে পারতো, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। তো সেই কারণে পুলিশ বলছে যে সকাল 9:15টার দিকে আসিফ নজরুলের বাসভবনের সামনের বাগানে, সামনের যে আম গাছের বাগান, সেখানে একটা ড্রোন পড়েছিল। মালি সালমা হক যিনি এই বাগানটাকে দেখাশোনা করেন সেটি দেখে আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে জানান। খবর পেয়ে আপনার দেলোয়ার হোসেনের থেকে ডক্টর আসিফ নজরুল ইসলাম যখন ফোন দেন তখন সিটিটিসির যে ইউনিট আছে তারা চলে আসেন। তারা চলে এসে সিটির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম তারা এই ড্রোনটি উদ্ধার করে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেনসিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। মেড ইন চায়না লেখা, এর টেক অফ ওজন হচ্ছে 249 গ্রাম। তাতে কোনো মেমোরি কার্ড ছিল না, ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে বিকেল 5:29 মানে এর আগের দিন ড্রোনটি সেখানে অবতরণ করে। অবশ্য আশপাশের অন্য সিসিটিভির ফুটেজে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়নি। পুলিশ বলছে যে এই ঘটনায় তদন্ত চলছে এবং আইন উপদেষ্টার বাসভবনে নিয়মিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা জানেন যে কোনো সরকারি যারা কি বলে যে বড় বড় পদ পদবিতে বসে থাকেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান, তাদের জীবনের একটা রিস্ক আমাদের দেশে সবসময় ছিল, ভবিষ্যতেও হয়তোবা থাকবে। আর যেহেতু ডক্টর ইউনূসের পর আসিফ নজরুল স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন, সো এই মুহূর্তে তার বিরুদ্ধে এনসিপি ছাড়া মানে তার পক্ষে এনসিপি ছাড়া বাকি যতগুলো রাজনৈতিক দল আছে সবাইরই তিনি চক্ষুশূল। আর বিভিন্ন সময় আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসে সেই বক্তব্যগুলো থেকে যারা এই সরকারের সাথে সম্পৃক্ত, এনসিপিরও আপনি দেখবেন জীবন দিয়া হইলেও তারা কেন আওয়ামী লীগের বিচার চায়, কারণ আওয়ামী লীগের সাথে তাদের জীবনটাই থাকবে না, এটাই তাদের ভয়। এমনকি যারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে ছিলেন বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, তাদেরও কিন্তু একটা ডর ভয় ভিতরে কাজ করে যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে। আবার অন্য কেউ ঘটাইও এই দোষ আওয়ামী লীগের উপর চাপাইতে পারে, কারণ এই মানুষগুলো সরকারের খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসে আছেন। তো সেই কারণে পুলিশের বক্তব্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কি বলা হয় যে মানে এখানে এই যে ড্রোনটা ঢুকছে এটা তো নিচে ঢুকে না, যে গেটে 4 জন পুলিশ থাকলো ঢুকে গেল, সেখানে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে, আরো এক্সট্রা যে নিরাপত্তা প্রযুক্তিগত সেগুলো দেওয়া হচ্ছে। আর এই ড্রোনটাকে বিচার বিশ্লেষণ কইরা তদন্ত কইরা পরবর্তী স্টেটমেন্ট হয়তো পুলিশ দিবে। কি ঘটতে চলছে, ভালো থাকুন।